কোয়েল ডাকে গুণের নাই গোসে দোয়েল শ্যামা কোয়েল ডাকে গুণের নাই গোসে আমি আপনার মুখের বাক্য শ্রবণে বলুন হুজুর সাহেব, আপনি আমার সারা রাজ্যময় ঘোষণা করে দেন, আমার রাজ্যে গরিব দুঃখী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকার সমান থাকবে। তাই করবে জাহাপনা। শাহজাদা ফিরোজ বলো না হুজুর। বলো আমার সৈনিক বলের সংবাদ কি? আব্বা হুজুর, আমি সমস্ত সৈন্য মহল করে দেখেছি, সৈনিকদের মধ্যে কোনো ভেজাল বিস্তৃতি নেই। তোমার বাক্য শুনে খুশি হলাম পুত্র। আবার চলুন হুজুর সাহেব, আসো পুত্র ফিরোজ, আমরা এখন শাহী মহলে করে যাই। এই ফুল দিয়ে আমাকে আবার পুজো দিতে হবে। দাঁড়াও, আরে দাঁড়াও বলছি। দিলে তো ফুলগুলো মাটিতে ফেলে। ঠিক আছে, মাটিতে যখন ফেলে দিয়েছি তখন না হয় ফুলগুলো। না না না, এই ফুল আর পুজোতে লাগবে না। পুজোতে যখন লাগবে না তখন না হয় এই ফুল তোমার মাথার কুপায় গেঁথে রাখবো। সুন্দর তোমাকে দেখাচ্ছে
ছাদের আলো। সত্যি বলছো নিমাইদা? সত্যি সত্যি সত্যি। জানো সত্যি, তোমাকে নিয়ে আমার গভীর কল্পনা। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি বিনে আমার তো নাই গতি কোনো, তুমি বিনে আমার তো নাই গতি কোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। করোনায় অবহেলা দিও না এত জ্বালা, মরে গেলে বলো তোমাকে পরাবে মালা। করোনায় অবহেলা দিও না এত জ্বালা, মরে গেলে বলো তোমাকে পরাবে মালা। মিলনের দিন কোনো শুধু থেকে মিলনের দিন কোনো শুধু। তুমি বিনে আমার তো নাই গতি কোনো, তুমি বিনে আমার তো নাই গতি কোনো। ও আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে তোমায় আমি দিতে পারি এই প্রাণ। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে তোমায় আমি দিতে পারি এই প্রাণ। এখন থেকে মিলনের দিন কোনো শুধু, এখন থেকে মিলনের দিন কোনো শুধু। তুমি বিনে আমার তো নাই গতি কোনো, তুমি বিনে আমার তো নাই গতি কোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। হায় রাম, হায় রাম। রাস্তাঘাটে আর চলাফেরার বাজ নেই, যেখানেই যাই সেখানে শুধু প্রেম প্রীতি আর ভালোবাসা। আরে আমি দেখতে এলাম তোদের এই প্রকৃতি গুলো। এই এভাবে রাস্তা ঘাটে একটা যৌবতী আর একটা যৌবক দিলে তো সমাজটাকে একেবারে রসাত তোলে। রাস্তাঘাটে প্রকাশ্যে এই দিনে এই দুপুরে একটা যুবক একটা যুবতী হাতাহাতি, আরে ডলাডলি, প্রেম প্রীতি, এর পরেও বলে হে দোষ নেই। গেল
গেল এই সমাজটা একেবারে একেবারে গোল্লায় গেল। হে ছয় গরু, তুমি হে ভরসা গো প্রভু, তুমি হে ভরসা গো প্রভু। ঠাকুর, কেন আমাকে ঘরে বের করে এই সংসারে পাঠালে? পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, আর মাথায় দিতে পারছি না, একই ফুটাচ্ছে। তার পরিবে একটি মাত্র মেয়ে সতী, তাকেও করলে তুমি মাতৃহারা। এই ঠাকুর, আমি যে দুঃখ আর সইতে পারছি না। এখন এখন সতীর বিয়ের বয়স হয়েছে, আমি তাকে কেমন করে বিয়ে দেব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। সতীর জন্য আর আপনাকে ভাবতে হবে না জ্যাঠামশাই, আজ থেকে সতীর সম্পূর্ণ দায়িত্বভার আমি বহন করব, আর সতী হবে আমার জীবন সঙ্গিনী। পারিবি বাবা নিমাই, পারিবি? সতীকে বিয়ে করে আমাকে কন্যাদের হতে মুক্তি দিতে পারবো জ্যাঠামশাই, আমি পারবো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সতীকে বিয়ে করে আমার জীবনের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। সতী আমার জীবনের স্বপ্ন, সতী আমার সাধনা। এখন আমি সতীর কাছে যাই, সতী হয়তো আমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। বাবা নিমাই সাথের সঙ্গে আমার মা সতীর হবে বিয়ে, আমিও যাই সতীর বিয়ে আয়োজন করে গিয়ে সতীর বিয়ে আয়োজন করে এখানে। আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে এসেছি। কেন রে মা, কি প্রয়োজনে? বাবা, আজ না আমি ওই পদ্মদিঘির ঘাটে যাব। বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। নারী মা, এই অসময়ে তোকে এই পদ্মপুকুর ঘাটে যেতে দেব নারী মা। বাবা, আমি যাব। যাবে মা, যাবে, কিন্তু অতি সত্য ফিরে আসবে। জানিস না, এই আগামীকাল নিমাই সাথের সঙ্গে তোর বিয়ে দেব, ঠিক আছে মা? এবার আমি আসি বাবা, আসি। একটি মাত্র মেয়ে আমার, কত কষ্ট করে তাকে আমি বড় করেছি। এভাবে জানি না ভগবান তার কপালে তুমি কি লিখেছো। হ্যালো এই ভগবান, হ্যালো তুমি আমার মার সাথে হ্যালো চাই দেখো হ্যালো ভগবান, হ্যালো তুমি সাথে চাই হ্যালো হ্যালো। সেনাপতি নকুল সেন আদেশ করুন যুবরাজ। বান্দার সুযোগ আদেশ করেন যুবরাজ। পিতা মৃত্যুর পর আমি বসেছি এই তাজপুরের রাজ সিংহাসনে। আমি যেন শুনতে না পাই যে এই রাজ্যের কোন প্রজা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। নিশ্চয়ই না, আর যে কোনো প্রজা আপনার নামে ষড়যন্ত্র করবে তাকে আমি ধরে নিয়ে আসবো। রেখে দে তোর খাঁটি কথা, আমি বলি শোন। আগামী 7 দিন পর হয়েছে আমার জন্মদিন। এই জন্মদিনে আমার রাজ্যের ধাদের ঘরে সুন্দরী মেয়ে আছে, তোমরা তাকে ধরে নিয়ে আসবে। আমি তাকে রাজরানী বানাবো, আর তোমাদেরকে দেব বহুত 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 পুরস্কার।
যাচ্ছি যুবরাজ, সুজনকে সঙ্গে নিয়ে আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি। তবে যাবার পূর্বেই আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, যার এই ঘরে ঘরে আর সুন্দর নারী আছে তাদেরকে ধরে নিয়ে আসবো, আর স্বেচ্ছায় যদি না আসে তাহলে টানতে টানতে তার ছেলে ভোট করে জবাই করে নিয়ে আসবো। আপনার সেই পাইজার নিতে পাইজার পাইজার আমি হয়েছি যুবরাজ করণোদয়। আমি তাই হবে, যে আমার আদেশ অমান্য করবে তার স্থান হবে অন্ধকার কারাগার। কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে, হাই গো জল ভক্তিয়াই আমি বাহারি যাব চলে। কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে, হাই গো জল ভরিয়াই আমি বাড়ি যাব চলে।
সুন্দর ওই পদ্মদিঘির ফুলের কলি, কি সুন্দর যেন ফুটে উঠেছে। আমার মনে হয় আর ও আমার দিকে চেয়ে কি যেন বলছে। এ সময় যদি নিমাইদা আমার পাশে থাকতো না, তাহলে আমার এই মনের কথাগুলো তাকে খুলে বলতে পারতাম। আমি এসেছি সতী তোমার নতুন নৌকার মাঝি হয়ে। এবার তুমি ফুলের মালা আমার গলায় পরিয়ে দাও। যাও দুষ্ট কোথাকার, তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। কেন সতী, আমি কি অপরাধ করেছি? নিশ্চয়ই অপরাধ করেছো। এ কি তুমি বলছো সতী? আমি ঠিকই বলছি। আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে এইভাবে আর কতদিন লুকোচুরি খেলা খেলবে? সতী, আর আমাদের লুকোচুরি খেলতে হবে না, কারণ যেটা মশাই বলেছে। এই নিমাইদা বাবা কি বলেছে? বলেছে তোমার আর আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। নিমাইদা, নিমাইদা, এই সত্যি করে বলো, বাবা কি সত্যি কথা বলেছে তোমার সঙ্গে আমার বিয়ে হবে? সত্যি 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 সত্যি। জানো সত্যি, তোমাকে নিয়ে আমার গভীর কল্পনা। তুমি যখন বধূ বেশে লাল শাড়ি পরে, হাতে শাঁখা আর কপালে সিঁদুর আর মাথায় মুকুট দিয়ে আমার পাশে এসে দাঁড়াবে, তখন আমি তোমাকে নিয়ে একটি সুখের নীর রচনা করব। তারপর তোমার আর আমার পরশ পেয়ে আমাদের একটি ছোট্ট বাচ্চা হবে, আর সেই বাচ্চাটাকে কোলে নিয়ে আমরা আনন্দের হাসি হাসবো। আসিবে কিসে লগন মোর জীবনে, এই মিলনেরই স্বাদ জাগে কুঞ্জবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু। বুকেরই ভিতর ছোট্ট একটা মন, এ মনে চাই তোমায় সারাক্ষণ। বুকেরই ভিতর ছোট্ট একটা মন, এ মনে চাই তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনেরই স্বাদ জাগে কুঞ্জবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমাকে ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারা বেলা তোমাকেই ভাবি।
কথা তুমি কি বুঝো না তাকে তোমার নাও তা জেনে সত্যিকে তোমার নাও তা জেনে মিলনে সাহায্যে জবনে তোমারই সনে মিলনে সাদ জাগে বন্ধু কারণ তোমার গানের মাঝে খুঁজে পেয়েছি আমার জীবন আলোর জ্যোতির সন্ধ্যা। এবার আমি আসি সতী, আবার আমাদের দেখা হবে সেই বিয়ের বাসরে। যেও না নিমাইদা, চলে যাবে। নিমাইদা, নিমাইদা, নিমায়া মোহন প্রাণ সকল সুন্দরী, তোমার নাম কি? আমার নাম সতী। এবার চলো তুমি আমাদের সঙ্গে। কোথায় যাব আপনাদের সঙ্গে? কেন? যুবরাজ কর্ণদেবের কাছে। সেখানে তোমাকে নিয়ে গেলে যুবরাজ খুশি হয়ে রানীর হালে রাখবে, আর আমরা বহুত বহুত টাকা পুরস্কার পাবো। না, আমি রাজরানী হতে চাই না। আপনারা এখান থেকে চলে যান বলছি। হাতে যখন ধরা পড়েছ, তোমাকে হবে সুন্দরী। আরে তোমার সর্বঙ্গে হীরা মণি মুক্তা দিয়ে ভরিয়ে রাখবে, আর থাকবে তুমি পরম সুখে। এত সুখ আমি চাই না, কারণ আগামীকাল আমার নিমাইদার সঙ্গে আমার বিয়ে হবে। বিয়ার কিছুতে হবে না সুন্দরী। আমার হাতে যখন ধরা পড়েছ, যেতেই তোমাকে হবে। এসো বলছি, এসো এসো। আমি যাব না, যাব না। ও সেনা গো
শুনে আমার ভারী আনন্দে মুখরিত হয়ে উঠেছে। ব্রাহ্মণ এসে পড়েছে, নিমাই চাঁদ হইতে খুনি ওর যাত্রীগণ নিয়ে চলে আসবে, কিন্তু আমার মা সতী এখনো এই পলাশী নদীর ঘাট থেকে এখনো ফিরে আসছে না কেন? সতী সতী জেঠামশাই, আমি পারলাম না জেঠামশাই। ওরে ভবানী কি হয়েছে রে ভবানী ভাই? জেঠামশাই, হঠাৎ একটা ঘূর্ণিঝড় এসে এই দুনিয়াটা উলটে পালটে করে দিয়ে আমার সাজানোর বিয়ের বাসর ভেঙে চুরমার করে দিয়েছে। তোর কি হয়েছে আমার কাছে তুই খুলে বল ভবানী ভাই, খুলে বল। ওই কর্ণদেবের সেনাপতি নকুল সেন আর শয়তানি সুজন মিলে বল বাবা ওই পদ্ম পুকুর ঘাট হতে সতীকে বল আমার সতীর কি হয়েছে? সতীকে বল বল বাবা, সতীকে যে হরণ করে তুই আমার কাছে সত্য করে বল, আমার মার সতীর কি হয়েছে? জেঠামশাই, ওই পদ্ম পুকুর ঘাট হতে কর্ণদেবের সেনাপতি নকুল সেন আর শয়তান সুজন মিলে সতীকে কেন তুমি আমাকে মৃত্যু দিলে? জেঠামশাই, ওরে বাবা জেঠামশাই, আমি যে সতীর মুখ প্রাণে ছেয়ে ভুলে গিয়েছিলাম। এই সতীর মার সবিতার করুণ কাহিনী এখন আমাকে কে শোনাবে? সান্ত্বনার বাণী আর কে মুছে দেবে চোখের জেঠামশাই? না জেঠামশাই, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। চলুন চলুন চেষ্টা করে দেখি সতীকে আমরা উদ্ধার করতে পারি কিনা। আমি সে বড় একা হয়ে গেছি রে বাবা। আজ আমি হয়ে গেছি। জেঠামশাই, জেঠামশাই, আমি আপনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, যে শয়তান সতীকে ধরে নিয়ে গেছে
আর আমাকে করেছে আঘাত, সেই শয়তানকে হত্যা করে উদ্ধার করতে হবে সতীকে, আর নিতে হবে অপমানের প্রতিশোধ, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। আমি আসছি তোমারই পেছনে পেছনে, দেখি আমার মা সতীকে উদ্ধার করতে পারে কিনা। আর আর আমি যদি আমার মা সতীকে উদ্ধার না করতে পারি, কিন্তু কোনদিন এই মুখ নিয়ে এই সমাজে আর ফিরে আসব না, ফিরে আসব না। আমার রাজপ্রাসাদের রাজকর্মচারী সব কয়টা বেঈমান। আজ হয়েছে আমার জন্মদিন, সেই জন্মদিনে ডাক ডোল বাঁশির সুরে আমার সারাটা রাজপ্রাসাদ মুখরিত হয়ে উঠছে না কেন? কে কে বন্ধ করেছে, কে বন্ধ করেছে আমার এই আনন্দ উৎসব? আমি এর জবাব চাই। কোথায় মন্ত্রী মহাশয়? আমাকে কেন স্মরণ করেছেন মন্ত্রী মশাই? মন্ত্রী মহাশয়, আজ হয়েছে আমার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে সারাটা রাজপ্রাসাদ নীরব কেন? আনন্দে উল্লাসে সেই রাজপ্রাসাদ ভরে উঠছে না কেন? আমি তার জবাব চাই। কে বন্ধ করেছে আমার এই আনন্দ উৎসব? আমি বন্ধ করেছি যুবরাজ। মন্ত্রী মহাশয়, এই সাহস আপনি কোথায় পেয়েছেন? আমার অনুমতি ছাড়া আমার আনন্দ উৎসব আপনি বন্ধ করে দিয়েছেন। যুবরাজ, প্রজারা না কে মরবে, আর আপনি আনন্দ উৎসবে থাকবেন, তা হতে পারে না। তাই আমি এই আনন্দ বন্ধ করে দিয়েছি। মন্ত্রী মহাশয়, আপনার জানা রাখা উচিত, আপনি হয়েছেন আমার বেতনভুক্ত কর্মচারী। কর্মচারী হলেও আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, সেটা আপনার জানা উচিত। আর এই রাজ্যের মঙ্গলের চিন্তা আর আমাকে করতেই হবে। মন্ত্রী মহাশয়, প্রজারা না খেয়ে মরবে, আর প্রজারা না খেয়ে মরবে, আর আপনি করবেন আনন্দ, তা হতে আমি দেব না। প্রজারা না খেয়ে মরবে, তাতে আমার কিছু আসে যায় না। আমি চাই শুধু ভাইজিদেরকে নিয়ে নাচে খেয়ে আনন্দে আমার জীবনটাকে আমি কাটিয়ে দিতে। তাহলে যদি প্রজারা আপনার আব্বার সিংহাসন কেড়ে নেয়, তাহলে আপনার সাহস হবে না সেই সিংহাসন আটকে রাখতে। কেমন করে যে প্রজাদেরকে চেষ্টা করতে হবে, সেই কৌশল যুবরাজ কর্ণদেবের ভালো করে আর আপনিও জেনে রাখুন যুবরাজ, আর সমস্ত প্রজারা একযোগ হয়ে আর আপনাকে এই সিংহাসন থেকে নামিয়ে নিয়ে একটা নতুন রাজাকে বসাতে বাধ্য করবেন। সেদিন আপনি বুঝতে পারবেন এই প্রজাদের বাহুবল কত শক্তি আর কত কঠিন। এই তো শুরু হয়েছে আমার ভাইকে খেলা। কোথায় বান্দা সুজন? ভাইজি আর ছেলে নিয়ে এসো। মধুর হাড়ি নিয়ে এলাম, এবার যত খুশি প্রাণ করুন। আর আপনার আদেশ, আমার কারেন্ট শেষ। মধুর হাড়ি নাচে গিয়ে আমাকে একবারে পাগল। আদেশ করেন হুজুর। ওকে পুরস্কার দিয়ে তুমি রাজপ্রাসাদ থেকে বিদায় করে দাও। নিয়ে যাও সুজন। চলো গো সুন্দরী, আমার সঙ্গে সঙ্গে চলো।
সেনাপতি নকুল সেনকে পাঠিয়েছিলাম, সে কোনো ফিরে আসছে না কেন? ফিরে এসেছি যুবরাজ, আমি ফিরে এসেছি। আপনার জন্য নিয়ে এসেছি যোগ্য একটা উপহার যুবরাজ। উপহার? কি উপহার নিয়ে এসেছো সেনাপতি নকুল সেন? এলাকাটা পরীর মতো একটা সুন্দরী নারী যুবরাজ। সাবাস, সাবাস সেনাপতি নকুল সেন, সাবাস। তাই তো আমি চাই। আর আমি চাই এই দুনিয়ার সবাই আমার সঙ্গে বেঈমানি করলেও সেনাপতি নকুল সেন কখনো আমার সঙ্গে বেঈমানি করবে না। তাই তোমার সেই সুন্দরী নারী। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। একেবারে মৌচাকের মতো টলমল করা মারা যৌবন আর রসমরা কমলা, এই রস পান করে প্রেম সাগরে ডুবে যান। যুবরাজ, আপনার আদেশ আর আমার জান শেষ। সেনাপতি নকুল সেন, বন্দা সুযোগ আদেশ করেন হুজুর। এই নাও, এই নাও তোমাদের 1,00,000 টাকার পুরস্কার। আমি চলে যাব। আমার জীবনেও তোমার মতো সুন্দরী আমি কোনোদিন দেখিনি। বলো, বলো নারী, তোমার নাম কি? আমার নাম সতী। সত্যি। শোনো, আমার এখানে কিন্তু সবাই সতী হয়ে আসে, কিন্তু ফিরে যাবার সময় সেই নামটা আর থাকে না। এখান থেকে ও সতী হয়ে যেতে। অবশ্য তোমাকে ফিরে যেতে হবে না, কারণ আমি তোমাকে রাজরানী। না, আমি রানী হতে চাই না। আমাকে আমাকে আমার বাবার কাছে যেতে দিন। এত সহজে তুমি আমার এখান থেকে যেতে পারবে না। এসো, না, আমার হাতে ধরে দাও। না, এসো, না, এসো। একটা অবলা নারীকে নির্যাতন করাই বুঝি রাজার কর্তব্য? একই চিত্রসেন, তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করেছো কেন? অধিকারী নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছি। দ্রৌপদীর বস্ত্রহরণ দেখতে এলাম। দুঃশাসন যেমনি করে পঞ্চমাতার দম্পতিকে বস্ত্রহরণ করেছিল, ঠিক তেমনি ভাবে সতী দেবীকে আপনি হরণ করেছেন। আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, দয়া করে সতী দেবীকে আপনি ছেড়ে দিন। চিত্রসেন, তুমি মনে করো না যে তুমি সেনাপতির পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তাই যাচ্ছি যুবরাজ, কিন্তু যাবার সময় একটি কথা বলে যাই। রাবণের রাজা সীতাকে হরণ করেছিল, সেই সীতার কারণে ধ্বংস হয়েছিল এই লঙ্কাপুরী, আর এই সতীর অভিশাপে ধ্বংস হবে
এই তাজপুরীর মাটি, তাজপুরীর মাটি। ধ্বংস ধ্বংস হয়ে যাও আমি যুবরাজ করুণ রে। সেনাপতির ছেলেরাও সে আমাকে শ্বাসিয়ে খেল, এক চাপটি আমি তার পিঠের চামড়া তুলে পালবো। এসো না, এসো। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার সর্বনাশ করবেন না। কিসের সর্বনাশ? তোমার ভাগ্য ভালো, সেনাপতি নকুল সেন আমার হাতে এনে তুলে দিয়েছে। এখন তুমি যদি রাজি না হও তাহলে আমি তোমার কপালে কলঙ্কের কালি লেপন করে। না, এমন সর্বনাশ আপনি আমার করবেন না। কোথায় সুজন? না, আমাকে যেতে দিন। শোনো সুজন, সুন্দরীকে তুমি আমার প্রমোদ পক্ষে নিয়ে যাও। আমি তাই করছি যুবরাজ, তাই করছি। চলো গো সুন্দরী, আমার সঙ্গে সঙ্গে চলো। আয়ো হুজুরের গোপন পক্ষে যাই। সেনাপতি নকুল সেন আর সুজনের মতো রাজ কর্মচারী আছে বলে এরকম সুন্দরী আমার হাতে এনে তুলে দিয়েছে। ওদেরকে আমি আরো অনেক 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 পুরস্কার দেব। এবার আবার আমাকে যেতে হবে আমার এই প্রমোদ পক্ষে, সতীর সঙ্গে হবে আমার মধু। যাবার পূর্বে আমার একটি কথা শুনে যাও। বলো, আমার বাগদস্তা স্ত্রী সতীকে কোথায় লুকিয়ে রেখেছেন? সতী? কে সতী? সত্যি হচ্ছে আমারই মেয়ে যুবরাজ। যুবরাজ, আমারই মেয়েকে আপনি ফিরিয়ে দেন। বলছি তো তোমরা এখান থেকে চলে যাও। সতী বলছে এখানে কেউ নেই, সতীকে আমি চিনি না। এই কথা যুবরাজ, এই মিথ্যে কথা। ওই ওই শুনুন, আমার মা সত্যি আমাকে বাবা বাবা বলে ডাকছে। আমি আপনার দুটি পা ধরে বলছি, আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন যুবরাজ, আমার সতীকে আপনি ফিরিয়ে দিন। সরে যা। এই বৃদ্ধের গায়ে আরেকটি আঘাত করলে আমি আপনাকে ছেড়ে দেব না। এত মেরে শাসন যুবরাজ, ইচ্ছা করলে এই চাবুকটি আপনার পিঠে বসিয়ে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। যেদিন প্রয়োজন হবে সেদিন ব্যবহার করব। এই নেন আপনার চাবুক। চলুন জ্যাঠামশাই, আমরা চলে যাই গাজীপুর সম্রাট আবুল শাহর কাছে, আর তার সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো এই শয়তান কর্ণদেবের উপর, আর তাকে হত্যা করে উদ্ধার করব আমার ভাগ্য সত্যি। তাই চলো রে ভবানী ভাই, তাই চলো। কিন্তু যে পাখি কাছা ভেঙে উড়ে যায় সে আর কোনোদিন ধরা দেয় না রে বাবা। জ্যাঠামশাই, সে আর কোনোদিন ধরা দেয় চলুন না। জ্যাঠামশাই। মূর্খ শাসার্থ যুবরাজ করুণকে ভয় করবে সম্রাট আবুল শাহকে। প্রয়োজন হলে সম্রাট আবুল শাহর সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব, তবেই হবে আমার নাম যুবরাজ কর্ণদেব।
বাঁচতে চাও তাহলে কালো ডাকাতের হাতে হাত মেলাও, নইলে তোমাদের ওই প্রাণটা উঠে যাবে। ওই নীল! আমি ডাকাত। কেন ডাকাত হলাম তোমরা কি শুনবে? আমি একজন সহজ সরল মানুষ ছিলাম, কিন্তু সমাজে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। একদিন এক শয়তান এসে আমার স্ত্রীকে ধরে নিয়ে যায় তার গোপনে কক্ষে, আর আমার স্ত্রী তার নির্যাতন সইতে না পেরে সে যে আত্মহত্যা করল। সেই দিন আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম সেই শয়তানকে হত্যা করা না পর্যন্ত আমি আর ঘরে ফিরে যাব না। সেদিন থেকে আমি হাতে নিয়েছি পিস্তল, মানুষের চোখে হয়েছি একটা পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারে। সেদিন তোমাকে হত্যা করে আমি আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নেব। বেঈমানি বেঈমানি বেঈমানি, যুবরাজ কর্ণদেবের বেঈমানি আমি আর কিছুতেই সহ্য করবো না। তাকে আমি উপযুক্ত শাস্তি দেব। ঠিক বলেছেন জাহাপনা। আপনি কাকে শাস্তি দিবেন আব্বা হুজুর? বেঈমান কর্ণদেবকে। সে কি অপরাধ করেছে আব্বা হুজুর? তাজপুরের রাজা মৃত্যুর পর থেকে সে আমার রাজকোর দেওয়া বন্ধ করে দিয়েছে। সেই বেঈমানকে আমি এমন শাস্তি দেব যা থেকে তাজপুরের প্রজাগণ আতঙ্কে শিউরে ওঠে। কে তুমি? কার শাস্তি কথা বলছো? সত্য করে বলো, তোমার পরিচয় কি? আমি তাজপুরের একজন নির্যাতিত প্রজা। কি নাম তোমার? আমার নাম রমাকান্ত। সত্য করে বলো তোমার জীবনের ইতিহাস। তাহলে শুনুন জাহাপনা, আমার দুঃখের করুণ কাহিনী। স্ত্রী খন্ডানি সুখে দুঃখে দিন যাচ্ছিল, হঠাৎ করে রাজা কর্ণদেবের সেনাপতি আর নকুল সেন আর শয়তান ওই পুকুর গাছ থেকে আমার মাস থেকে নারী হরণ করেছে। মায়ের তাদের সঙ্গে সতীর বিয়ের কথা ছিল। আমি পারি না সতীকে নিমার হাতে তুলে দিতে যাব না। আমি গিয়েছিলাম আমার মেয়েটাকে উদ্ধার করে আনতে, তারই বিনিময়ে পেয়েছে অপমান আর লাঞ্ছনা। তাই তো নিরুপায় হয়ে আমি আপনার দরবারে এসেছি। আমি আপনার পা ধরে বলছি, আমার মেয়েটাকে আপনি উদ্ধার করুন। ওঠো রমাকান্ত, তুমি উঠো। তোমার কথা শুনে আমার মাথায় যে আগুন চেপে পড়তেছে। শুনলেন তো আব্বা হুজুর,
কর্ণদেবের পর্দা পালনের ইতিহাস। আপনি তাদের উপযুক্ত শাস্তি দেন। এত বড় বেঈমান রাজা কর্মদে, তুমি যাও রমাকান্ত, আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে তোমার কন্যাকে উদ্ধার করে তোমার কাছে পৌঁছে দেবে। তুমি আবার যাও। তাই যাচ্ছি যুবরাজ। আর একটি কথা শুনে যাও, বলুন জাহাপনা। সতী শুধু তোমার কন্যা নয়, আজ থেকে সতী আমারও কন্যা। তাই যাচ্ছি জাহাপনা। যাবার বেলায় আপনাকে দিয়ে যাই হাজার হাজার ভগবান পুত্র বিরোজ, আদেশ করুন আব্বা হুজুর। এই নাও আমার সহি প্রমাণ। বেঈমান কর্ণদেবকে দিয়ে বলবেন সে যেন 7 দিনের মধ্যে আমার খাজনার টাকা পরিশোধ করে। তাই হবে আব্বা হুজুর। আর এই নাও পিস্তল। তুমি যেমন করে হোক রমাকান্তর মেয়ে সতীকে উদ্ধার করে পৌঁছে দিয়ে আসবে তার পিতার কাছে। মনে রেখো পিতৃপুত্র, বিবর্ণকে রক্ষা করাই হচ্ছে মুসলমানের একমাত্র ধর্ম। আমি তাই যাচ্ছি আব্বা হুজুর। আপনার আদেশ মাথায় নিয়ে উল্কা বেগে ছুটে দেবো তাজপুরে অভিমুখে। তারপর কর্ণদেবের গোপন কক্ষ থেকে সতীকে উদ্ধার করে পৌঁছে দিব তার পিতার কাছে। পৌঁছে দিব তার পিতার কাছে। ওজির সাহেব বলেন জাহাপনা, চলুন আমরা এখন শাহী মহলে ফিরে যাই। তাই চলুন জাহাপনা। ওটা হলো যুবরাজের গোপন কক্ষ, আর ওখানে হবে তোমার যৌবনের পুতুল। আর আমি এখন আসি গো সুন্দরী, আমার মালিকের আদেশ আর আমার কারেন্ট শেষ। কোথায় রইলা নিমাই দাদা, দেখো মায়া শিয়া। সতীত্ব নষ্ট করতে চায়, তাহলে তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। তুমি হবে আমার এই ভাবছি। আপনি আপনি সত্যি বলছেন যুবরাজ? আপনি
আপনি আমাকে বিয়ে করবেন? এ কথা কি সত্য? মিথ্যা কথা বলার জন্য আমি তোমাকে এখানে আনিনি সতী। তুমি শুধু একবার তুমি আমার অবস্থা আনা আনা ষোলো আনা 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 ষোলো আনা আপনা বলে সে কি তুমি বুঝো না? পায়ের নপুরি কেন যে বাজে, মন কিছুতেই লাগে না কাজে। পায়ের নপুরি কেন যে বাজে, মন কিছুতেই লাগে না কাজে। তোমারই তরে অঙ্গ জ্বলে, দোষ দিও না আর। সময় কালে মেঘ না হলে, সময় কালে মেঘ না হলে বনে তো আর ফুল ফুটে না, সে কি তুমি বুঝো না? আনা আনা ষোলো আনা 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 ষোলো আনা ভাবনা হলে সে কি তুমি বুঝো না? মনটাই আমার কেটে যে বলে, মরিস কেন হয়ে খেলা চলে। মনটাই আমার ডেকে যে বলে, মরিস কেন হয়ে খেলা চলে। তোমারই তরে অঙ্গ জ্বলে, দোষ দিও না আর। সময় না সরালে পর্দা কানি না সরালে চাঁদের আলো কেউ দেখে না, সে কি তুমি বুঝো না? আনা আনা ষোলো আনা 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 ষোলো আনা বলে সে কি তুমি বুঝো না? শোনো সতী, বলুন যুবরাজ, তুমি হবে আমার এই রাজ্যের সত্যি সত্যি কি আপনি আমাকে বিয়ে করবেন? সত্যি সত্যি বলছি। মিথ্যা কথা বলার জন্য তোমাকে আমার এই রাজপ্রাসাদে আনা হয়নি। শোনো, তুমি যদি যুবরাজ রাজি থাকো তাহলে আমি তোমার যুবরাজ ইয়ে, যুবরাজ 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 পাগলা বাবা যেও না, পাগলা বাবা যেও না। যুবরাজ যুবরাজ ওই পাগল যেন কি বলে গেল। যুবরাজ কি বলে গেল? কোনো ভয় নেই সতী, পাগলেরই কথা
কোনোদিন সত্য হয় না। আর তুমি চলে এসো, আমরা এখন আমাদের মিলনে মন্দিরে চলে যাই। এই হাত কালো ডাকাতের হাত, একটা নয়, দুটো নয়, 10টা খুন করলেও এই কালো ডাকাতের হাত একটুও কাঁপবে না। লালা, কোথায় গিয়েছিলে বল? শিকার করতে গিয়েছিলাম ওস্তাদ। শোন লালা, তোরা প্রস্তুত হয়ে নে, যেখানে দেখবে টাকার পাহাড় সেখানে মারবে লাথি, জোর করে কেড়ে নিয়ে আসবে, ধরে ধরে বুকের ঘাস। কিন্তু সাবধান, কোন নারীকে বেজ্জতি করবে না, তাহলে কিন্তু তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। কথাটা মনে থেকে যেন। ঠিক আছে ওস্তাদ, আমি চলে যাচ্ছি শিকারের সন্ধানে। দরিদ্রের ধন সম্পদ লুট করে দিয়ে আসবো গরিব দুঃখীর ভাই জনদের হাতে। যেখানে দেখবো টাকার পাহাড়, সেখান থেকে নিয়ে আসবো কোটি কোটি টাকা। আমিও যাই। আমার অন্ন হারাব, বস্ত্র হারাব ভাই বোনদের মুখে হাসি ফুটাতে হবে। যদি তাদের মুখে হাসি ফুটাতে না পারি, তাহলে বিদায় আমার নাম। গরিবের শান্তি আর রাজার ধ্বংস। কেন হলো এমন, এত জ্বালায়া প্রাণে সহে না। আমি যারে বাসি ভালো, সে তো ভালোবাসে না। ছোট্ট একটা জীবন কেন হলো এমন, এ তো জ্বালায়া প্রাণে সহে না। আমি যারে বাসলাম ভালো, সে তো ভালোবাসে না। আমি যারে বাসি ভালো, সে তো ভালোবাসে না। হব বড় সুখী, সে আমার প্রেম শিখাইয়া দিয়া গেল ফাঁকি, দিয়ে গেল ফাঁকি। ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখী, সে আমার প্রেম শিখায়া দিয়া গেল ফাঁকি, দিয়ে গেল ফাঁকি। জলে ভেজা দুটি আঁখি এখন শুধু কান্না।
নবজীবন ফিরে পাই মালিক বলে মাসল দিলে যৌবন নাকি ফিরে পাই যৌবন নাকি আসে যায় একা ছিল বুড়ি হইল ছুরি নবযৌবন ফিরে পাই মালিক বলে মাসল দিলে যৌবন নাকি ফিরে পাই যৌবন নাকি আসে যায় আমার কপালে ছিল বন্ধু আরে পাইলাম না আমার কপালে লেখা বন্ধু আরে পাইলাম না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না আমি যারে বাসলাম ভালো সে তো ভালোবাসে না ছোট্ট একটা জীবন কেন হলো এমন সে তো জ্বালা আর প্রাণে সহে না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না ওগো ঠাকুর জানি না আমার ভাগ্যে কি আছে যুবরাজ আমাকে বিয়ে করবে বলে আমার রূপ আমার যৌবন সব কিছু সে কেড়ে নিয়েছে তারই কারণে আজ আমি মা হতে চলেছি কিন্তু না সে যদি আমাকে বিয়ে না করে তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র পথ। মরবে কেন সতী আমি তোমাকে মরতে দেব না সারা জীবনই তুমি আমার পাশে থাকবে আমি তোমাকে আমার এই বিলাসী সঙ্গিনী করে রাখবো সত্যি সত্যি বলছেন যুবরাজ আপনি আমাকে বিয়ে করবেন সত্যি বলেছেন হ্যাঁ না সত্য না হয়ে পারে না কারণ আমি যে মা হতে চলেছি যুবরাজ আমি মা হতে চলেছি যুবরাজ করুণদেব বিয়ে করবে একটা সাসার মেয়েকে এই হয়েছে তোমার আকাশ কুসুম আকাশ কুসুম কল্পনা নয় যুবরাজ ওগো যুবরাজ আমি যে আপনাকে ভালোবাসি আপনি আমাকে বিয়ে করবেন বলেছেন তাই তো আজ আমি মা হতে চলেছি যুবরাজ আমি মা হতে চলেছি অবুঝ হইও না যুবরাজ যে দেখো মুখের পানে তুমি মা হতে চলেছো তাতে কি হয়েছে তোমার এই কলঙ্কিত সন্তান ওর সব হওয়ার সঙ্গে সঙ্গে ওকে বিষ প্রাণে হত্যা
যুবরাজ, এ কখনো হতে পারে না, কারণ আমি তাকে গর্ভে ধারণ করেছি। এই পৃথিবীর আলো বাতাস দেখার আগে আপনি তাকে বিষ পানে কিছুতেই ধ্বংস করতে পারেন না যুবরাজ, আপনি কিছুতেই ধ্বংস করতে পারেন না, পারেন না। সরে যা। তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন না যুবরাজ? না না না, তোমাকে আমি বিয়ে করে আমার রাজবংশের নামে কলঙ্ক আমাগর করতে পারবো না। সারা জীবনই তুমি আমার বিলাসের সঙ্গে থাকতে পারো। যুবরাজ, তাহলে কি তুমি আমাকে ফাঁকি দিয়েছ? যুবরাজ, তুমি হয়তো জানো না, এই সতী তার কলিগুলো ফোটার আগে একটা একটা করে পাপড়িগুলো পায়ের নিচে ফেলে তাকে দু পায়ে মারিয়ে দিয়েছে। তোমাকে ওই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না শয়তান। হ্যাঁ হ্যাঁ, বল শয়তানি, তুই সাহস কোথায় পেয়েছিস? তুই যুবরাজ করুণদেবকে তুই হত্যা করবি? বল 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 বল। আমায় এমনি ভাবে ফাঁকি দেবে বেঈমান আগে জানি না। অঙ্কের হার গলায় পরে গো
না আমি পঞ্চম মাসে দুর্বল হইয়া কোথায় যাব বলো না আগে জানি না আমি যা সহ্য করতে পারছি না, বেরিয়ে যা। পাখি দেবে বিমান আগে জানি না যুবরাজ তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না সে তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না বুঝিলে বুঝিতে রে শ্যাম বুঝিলে বুঝিতে রে শ্যাম মনের বেদনা আমার প্রাণের বেদনা শ্যাম তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না শ্যাম তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না মিষ্টি বাঁশির সুরে সুরে যাইয়া আমার পানে হাত ধরিয়া বলেছিলে আমায় ভুলবে না জীবনে তুমি ভুলবে না জীবনে মিষ্টি বাঁশির সুরে সুরে যাইয়া আমার পানে হাত ধরিয়া বলেছিলে তুমি ভুলবে না জীবনে তুমি ভুলবে না জীবনে তোমার প্রেমে অন্ধ হইয়া তোমার প্রেমে অন্ধ হইয়া মিছে রাধা হব না সে মিছে রাধা হব না তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না সে তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না পরকে ভুলাইতে পারো তুমি নিজেই কেন ভুলো প্রথম দেখায় হাত ধরিয়া যুবরাজ কথা দিয়াছিলে আমায় কথা দিয়াছিলে তোমার প্রেমে অন্ধ হইয়া তোমার প্রেমে অন্ধ হইয়া মিছে রাধা হব না গো মিছে রাধা হব না তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না তুমি শুধু লীলা বুঝো মনে বুঝো না বেরিয়ে যাও।
বেরিয়ে যাও কান থেকে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, তোমার চেহারা আমি সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও। আগে তুই বুঝলি না পাগল, এখন ঝরে নয়নের জল। একে তুই বুঝলি না পাগল, এখন ঝরে নয়নের জল। কপাল বন্ধ হলি অন্ধ, কপাল বন্ধ হলি অন্ধ। কলি রে বেদিশা, ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। পাখি তুই ভাবছিস, তুই ভাবছিস না, ভাববি না। জানিস তোর পেটে আছে, তোর পেটে আছে ওরই সন্তান। আজ আমি ঠাকুরকে সাক্ষী রেখে ঠাকুরের কাছে জীবনে যদি কোনো পুণ্যের কাজ করে থাকি, তাহলে আমি শুধু ঠাকুরের কাছে শুধু একটি বিনতি করব, ওর সন্তান যেন ওকে নিধন করে। ও তোর ডাল বাঁধিল ভাষাও গেল, ডাল বাঁধিল ভাষাও গেল, সব হলো তোর আশা। কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। পাখি পাখি রে এই শয়তানের ছেলে আমাকে হত্যা করবে, আমিও দেখে নেব কেমনই করে সে আমাকে হত্যা করে। তার পূর্বেই এই দুনিয়ার বুক থেকে আমি তাকে করব হত্যা। হকে মাওলা ইল্লাল্লাহ। শান্ত হন যুবরাজ, শান্ত হন। নারী হত্যা যে মহাপাপ। এ আপনি আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ। কেমন করে আপনি আমার প্রমোদপক্ষে প্রবেশ করলেন? আমরা পক্ষী মানুষ কিনা যথা ইচ্ছা তথা যেতে পারি, কিন্তু আগে জানলে এই দুজক কানা প্রবেশ করতাম না। দুজক? আমার এই প্রমোদপক্ষ দুজক কানা হলো কিভাবে? নয়তো কি যুবরাজ, নারী মাত্রই মায়ের জাত, আর মায়ের জাতের সাথে যে বেইজ্জতি করতে পারে সে একটা মানুষ নয়, সে একটা বনের পশু। আর তার কখনো বেশ হতে পারে না, তার স্থান হবে দুজকের কারাগারে। সাবধান যুবরাজ! যাও বোন, তুমি তোমার পিতার কাছে চলে যাও। সে যাবে না এখান থেকে, ওকে আমি যেতে দেব না। আপনি তাকে আটকে রাখতে পারবেন না। আমি যখন এসেছি এখান থেকে নিয়েই যাব। তাহলে আমি আপনাকে বন্দী করতে বাধ্য হব। সাবধান যুবরাজ কর্ণদেব, আর এক পা অগ্রসর হলে
এই পিস্তলের গুলিতে তোমার মাথাটা উড়ে যাবে নীল আকাশ। কে তুই বেয়াদব? এই চেয়ে দেখো আমি কে। একই শাহজাদা আপনি? হ্যাঁ আমি তোমার মনির পুত্র শাহজাদা ফেরোজ। আরে নাও আমার আব্বা হুজুরের শাহী প্রমাণ। দেখি তো সাক্ষর মানে কি লেখা আছে। যুবরাজ কর্ণদেব তাজপুরে রাজা মৃত্যুর পর হতে আজ পর্যন্ত তুমি নবাব দরবারে রাজকর দেওয়া হয়নি। আয় আমার শাহী প্রমাণ পাওয়ার মাত্রই রাজকর পাঠিয়ে দিবে এতে সম্রাট আবুল শাহ। শাহজাদা, রাজকোট যে শূন্য হয়ে গিয়েছে, রাজকোট আমি দেব কোথায় থেকে? রাজকোট যদি শূন্যই থাকতো, নারী আর সুরানি সারাক্ষণ মশগুল থাকতেন না। আচ্ছা যাক সেই কথা, আমি এখন যাই। চলে এসো বোন। হ্যাঁ, যাবার পূর্বে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি। আগামী 7 দিনের মধ্যে যদি নবাব দরবারে রাজকন্যা না পাঠান, তাহলে কিন্তু আমি আবার আসবো। সেই দিন হয়তো আমি নিয়ে যাব নবাবের কাজ, না হয়তো নিয়ে যাব আপনার মহামূল্যবান মাকে না কথা না তাকে যেন। চলে এসো বোন। শাহজাদা ফিরোজ যা বলে গেছে এগুলি শেষ নয়। আমিও চলে যাচ্ছি যুবরাজ। তবে আজ যে বেঈমানি তুমি আমার সঙ্গে করেছো, তার জন্য তুমি প্রস্তুত থেকো যুবরাজ, প্রস্তুত থেকো। দাদা ফিরোজ, তুমি পিস্তল দেখিয়ে সতীকে আমার কাছ থেকে উদ্ধার করেছো। আরে যুবরাজ কর্ণদেব, এই অপমানের প্রতিশোধ নেবই নেবই। তবেই বুঝতে পারবে কে সেই যুবরাজ কর্ণদেব। যুবরাজ কর্ণদেব যদি প্রয়োজন হয় এই সম্রাট আবুল শাহর সঙ্গে মাথা নুচু করবে না। আমি সম্রাট আবুল শাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আর সেই যুদ্ধে আপনার পতন হতে হবে, কারণ নবাব আবুল শাহ মুঠেই দুর্বল নয়। সে আপনার বেঈমানি কিছুতেই রক্ষা করবে না। এখনো সময় আছে যুবরাজ, রাজকর আপনি পাঠিয়ে দিন, অন্যথায় আপনি ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। তা কিছুতেই হতে পারে না মন্ত্রী মহাশয়, তা কিছুতেই হতে পারে না। এই যুবরাজ কর্ণদেব যদি বাঁচতে হয় তাকে, তাহলে তাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। যুবরাজ কর্ণদেব, তোমার এই রোধ কেউ রক্ষা করতে পারবে না। সতীর অভিশাপ বৃথায় যেতে পারে না, ধ্বংস তোমার হবে। তাই এত বড় বেঈমানের স্থায়ী এই নরকেও হবে না, আর হতে পারে না। রাজার সিন্ধুকে ভেঙে নিয়ে আসবো, কোটি কোটি টাকা। আমার কাজে যে বাধা দেবে
তাকে আমি ওই অস্ত্র দিয়ে করবো। তবে হবে আমার ডাকাতির অবসান। খেলবেন উস্তাদ, যতদিন পর্যন্ত আমার গরিব দুঃখী ভাই বোনদের মুখে ফুটবে না আনন্দের হাসি, ততদিন পর্যন্ত আমার পারবে না আমার তাদের পেটে ভাত, ততদিন পর্যন্ত আমার ডাকাতির অবসান হবে না রে লালা। ঠিক আছে ওস্তাদ, তোমার যা খুশি তাই করো। এখন রাস্তাটা চলো, কিছু খেতে হবে। কি বললে লালা? খেতে যাবো? কেমন করে খেতে যাবো রে লালা? ওই ওই তো বলছে দেখে লালাম, হাজার হাজার মানুষ ওরে পাতে পড়ে আছে রে লালাম। সেখান থেকে চিৎকার করে বলছে, ওগো কালু ভাই, আমাদের কি খাবার দাও, পরনে নেই কাপড়, এক মুঠা কাপড় দাও, বাঁচার অধিকার দাও। তাদের চিৎকার শুনে আমি কেমন তাই তো আমি পিস্তল হাতে ছুটে যাই ওই দলিতদের কাছে, তাহলে সবকিছু কেড়ে এনে বিলিয়ে দিয়ে আমি ওই গরিব ভাই বোনদের মাঝে। তাই তো দলির কাছে আমি দেখা, আর গরিবদের কাছে হলাম কালু ভাই। তাহলে চলো ওস্তাদ, আমরা এখন আস্তরা যাই। হ্যাঁ তাই চলে এলাম।